হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য একদম নতুন একটা ড্রামা নিয়ে। আশা করি এই ড্রামাটা তোমরা অনেক বেশি এনজয় করবে, কারণ এই ড্রামার স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে মোটিভেট হয়ে আমি তোমাদের জন্য আরো বেশি বেশি করে নতুন ড্রামা নিয়ে আসতে পারি। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। এই ড্রামার শুরুতেই আমাদেরকে বলা হয় ৬০০ বছর ধরে যোজনের রাজবংশ কোরিয়ার শাসন করত। অনেক রাজা এসেছে আবার চলেও গিয়েছে, ধীরে ধীরে তাদের শাসনও এখন শেষ হয়ে গিয়েছে। তারা এখন কোরিয়ার এলিট লেয়ারে পড়ে, মানে খুব ধনী পরিবার। সময় বদলেছে, সবকিছুই বদলে গিয়েছে আধুনিক রূপে। তবে এই আধুনিক যুগেও রাজবংশ আছে, তবে তারা এখন রাজদণ্ড নয়, চালায় ক্ষমতা, প্রভাব আর কর্পোরেট সাম্রাজ্য। সাথে তাল মিলিয়ে রাজা তার পরিবারের জন্য একটি রয়্যাল স্কুল প্রতিষ্ঠিত করেছে, যেখানে ছেলেমেয়েরা লেখাপড়া করবে। তবে সেখানে শুধুমাত্র ধনী পরিবারের সন্তানরাই পড়াশোনা করতে পারবে। তারপর আমাদেরকে দেখানো হয় রয়্যাল একাডেমি নামের একটি স্কুল। 2009 সালের স্পিনিং পরীক্ষার রেজাল্ট এসেছে, সবাই তাদের র্যাঙ্কিং দেখতে এসেছে। সেখানে আমরা সং নামের একটা ছেলেকে দেখতে পাই। সে এক লয়াল ফ্যামিলির সদস্য। সে তাড়াতাড়ি এসে ক্লাসের র্যাঙ্কিং বোর্ডটা চেক করছিল। সেখানে সং দেখতে পায় সে দ্বিতীয় হয়েছে, আর প্রথম হয়েছে হিজু নামের একটা মেয়ে। এই দেখে সং এর তো অনেকটা রাগ হচ্ছিল। তখনই এন্ট্রি হয় আমাদের গল্পের নায়িকা হিজুর। হিজু এসেই সংকে টিটকারি মেরে বলতে থাকে, তুই তো বলেছিলি এবার আমাকে হারাবি, কিন্তু তুই তো এবারও আমাকে হারাতে পারলি না, আবারও দ্বিতীয় হলি। সং বলে, আসলে তুই আমাকে দেখে ভয় পাচ্ছিলি, ভাবছিলি আমি তোর জিতটা কেড়ে নিব, তাই তো এত বেশি পরিশ্রম করেছিলি। হিজু হাসতে হাসতে বলে, মনে হয় তোর কাছে প্রশ্নগুলো একটু বেশি কঠিন মনে হয়েছে। এখন হেরেছিস সেটা মেনে নিলেই হয়, এত বেশি কথা কেন বলছিস? প্রতিবারই এরকম বড় বড় কথা বলিস, কিন্তু ঠিকই হেরে যাস। এসব শুনে তো সং তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আর বলে, তুই নিজের জায়গাটা ভুলে যাস না, তুই আমাদের মতো রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করিস না, তাই নিজের সীমার মধ্যে থাক। হিজুও কম না, তাচ্ছিল্য সুরে বলে, আরে রয়্যাল ফ্যামিলির ছেলে, নিজের মুখ এবার বন্ধ কর, নয়তো একদিন আমার হাতে মার খাবি। এই বলে সে তার শার্টটা ঠিক করে বলে, ইউনিফর্মটাও তো ঠিকভাবে পরে আসিসনি। এই বলে হিজু চলে যায়। পরের সিনে আমরা হিজুকে প্রিন্সিপালের অফিস রুমে দেখতে পাই, কারণ ওকে প্রিন্সিপাল ডেকেছিল। এখানে প্রিন্সিপাল প্রথমে হিজুর অনেক প্রশংসা করে, তারপর হিজুকে জিজ্ঞাসা করে, তোমার তো জানাই আছে রাজা সাহেব এই স্কুলটা কেন বেছে নিয়েছিলেন? হিজু বলে, হ্যাঁ, যাতে সবাই সমান সুযোগ পেয়ে থাকে। কথার মাঝেই তাকে থামিয়ে দিয়ে প্রিন্সিপাল বলতে থাকে, এটা তো আমরা সবাই জানি এটা কে আবিষ্কার করেছে। তিনি আরো বলে, রাজাদের যুগে জন সিং যদিও সে কোনো ভালো মহিলার ছেলে ছিল না, তবু সে অনেক বেশি বুদ্ধিমান ছিল, আর সেই এই কাপটা বানিয়েছে। এই বলে প্রিন্সিপাল তো হিজুকে এই কাপটা গিফট করে দেয়। আসলে প্রিন্সিপাল হিজুকে ইঙ্গিত করে এই কথাগুলো বলেছিল। তো কেন প্রিন্সিপাল হিজুকে এরকম হিন্টস দিয়ে কথা বলেছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো কাপটা হাতে নিয়ে হিজু অনেকটা রেগে বাইরে বের হয়ে আসে, আর যাওয়ার পথে সে কাপটা ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এখান থেকে সিনটা বর্তমান সময়ে চলে আসে। এখন আমরা হিজুকে একজন সফল বিজনেস ওম্যান এবং ক্যাসেল বিউটি নামক একটি কসমেটিক্স ব্র্যান্ডের সিইও হিসেবে দেখতে পাই। সে অত্যন্ত উচ্চবিলাসী এবং বুদ্ধিমতী, কিন্তু তার একটি বড় পরিচয় হলো সে একজন প্রভাবশালী ধর্নাঢ্য পরিবারের অবৈধ সন্তান। সমাজে সম্পদ থাকলেও আভিজাত্যের অভাব সে সবসময় অনুভব করে। এখানে সে কোম্পানির ডিরেক্টরদের সাথে মিটিং করছিল, সেখানে সে সবাইকে গালাগালি দেয়, কারণ তাদের সেল তাদের প্রতিদ্বন্দ্বীদের থেকে একটু কমে গিয়েছিল। এক ডিরেক্টর বলে ওঠে, তবে আমরা এখনো ইন্ডাস্ট্রির লিডার এবং র্যাঙ্কিং নাম্বার 1-এ আছি। অন্যদিকে আমাদের প্রতিদ্বন্দ্বী তো কোম্পানির চিপ ট্রিক্সটা ইউজ করেছে, লঞ্চ ইভেন্টের নামে 50% ছাড় দিয়েছে এবং একজন ফেমাস সেলিব্রিটির সাথে অ্যাড বানিয়ে সবকিছু ভাইরাল করেছে। হিজু বলে, তবে আমরা তাদের কাছে হার মানব না, এখন আমি তাদের নিজেদের খেলায় তাদেরকেই হারাবো। ওই সেলিব্রিটি আমাদের অফার ফিরিয়ে দিয়েছে, তাই তো এখন আমি ওর পুরো গোষ্ঠী খুঁজে বের করব। তার কিছু না কিছু উইক পয়েন্ট তো অবশ্যই খুঁজে পাবো, তারপর ওর সঙ্গে কি করব সেটা তোমরা সবাই দেখো। তারপর হিজু তাদের প্রোডাক্টও অর্ধেক দামে দিয়ে দিতে বলে, যাতে করে সোল্ড
আউটের ভয়ে মানুষ আরো বেশি তাড়াতাড়ি করে কিনতে শুরু করে আর তাদের সেলস অনেক গুণ বেড়ে যায়। ডাইরেক্টর বলে, যদি আমরা এমনটা করি তাহলে তো আমাদের লস হয়ে যাবে। হিজু বলে, টাকা তো আমার, তাই লস হলে আমার হবে। এখন আমি যা বলেছি তোমরা তাই করো, তোমরা শুধু আমার কথা মতো কাজ করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। তখনই হিজুর সেক্রেটারি সে এসে বলে, ম্যাম, আজ আপনাকে রয়্যাল কিং এর জন্মদিনের সেলিব্রেশনে যেতে হবে আর সময় মতো ওইখানে পৌঁছানোর জন্য আমাদেরকে এখনই বের হতে হবে। হিজু এবার সবাইকে বলে, আজ আমি প্যালেসে যাচ্ছি, তাই আমি আমার কোম্পানির জন্য অনেক বড় একটা অপরচুনিটি তৈরি করতে যাচ্ছি। তোমরা সবাই এটার জন্য প্রস্তুত থেকো। সবাই জিজ্ঞাসা করে আমাদেরকে কি করতে হবে। হিজু বলে, সব জায়গায় শুধু আমার কোম্পানির নাম আর আমার নাম ছড়িয়ে পড়বে। আর্টিকেল লিখতে হবে এমনভাবে যেমন ক্যাসেল গ্রুপের উত্তরাধিকারীকে রাজা সাহেব তার জন্মদিনের পার্টিতে ইনভাইট করেছে, এইরকম চকচকে হেডলাইন চালাতে থাকবে। এটা বলে সে প্যালেসে যাওয়ার জন্য এখান থেকে বের হয়ে যায়। রাস্তায় তো সেক্রেটারি জিজ্ঞাসা করে, আপনি কি সত্যি ক্যাসেল গ্রুপের উত্তরাধিকারী হতে চান? হিজু বলে, না, কিন্তু বলতে তো আর মানা নেই, তাই আমি বলে দিয়েছি, হয়তো সত্যি হয়েও যেতে পারে। তারপর সিনটা কাট হলে আমাদেরকে রাজপ্রাসাদ দেখানো হয়। আধুনিক যুগের প্রাসাদে তরবারির জায়গায় এখন বন্দুক রয়েছে। রাজকুমার তো গোসল করছিল, দাসীরা দরজার বাহিরে দাঁড়িয়ে তাকে ডাকছিল, কিন্তু তার তো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছিল না। তখনই রাজপুত্র ইয়ানের সেক্রেটারি এখানে আসে। এই সেক্রেটারির নাম হলো হিয়ন। সে এসে সব দাসীকে এখান থেকে চলে যেতে বলে আর ইয়ানকে ডাকলে ইয়ান তার ডাকে সাড়া দেয়। তারপর আমাদের রাজপুত্র ইয়ানকে দেখানো হয়, সে তো সারা রাত শিকার করে এখনই ফিরে এসেছে। সেক্রেটারি ইয়ানকে জিজ্ঞাসা করে, আপনি কি রাজা সাহেবের জন্মদিনের জন্য কোনো গিফট এনেছেন? ইয়ান তো তার দিকে বন্দুক তাক করে বলে, সকাল থেকে আমি শুধু রক্তই দেখেছি, ওইটার ব্যাপারে ভাবার তো সময়ই পাইনি, তাই এখন আমাকে একটু বিশ্রাম নিতে দাও। সেক্রেটারি বলে, আপনি এমনটা করতে পারবেন না, কারণ আপনাকে রাজা সাহেবের জন্মদিন সেলিব্রেশন করতে হবে, আর আজকের দিনে শিকারে না গেলেই তো এতক্ষণে আপনি প্যালেসে পৌঁছে যেতে পারতেন। তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি এখনো প্রস্তুতি হননি, তাই প্লিজ তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আমাদেরকে প্যালেসের জন্য বের হতে হবে। এখান থেকে আমরা প্যালেসের সিন দেখতে পাই, যেখানে সব রাজার পরিবার এবং সব অতিথিরা ট্রেডিশনাল আর ফর্মাল ড্রেস পরে এসেছিল। তখনই সুন্দর একটি লাল গাড়ি করে আমাদের নায়িকার এন্ট্রি হয়। হিজু তো এই গাড়ি থেকে অনেকটা অ্যাটিটিউড নিয়ে বের হয়ে আসে। এমনকি হিজু তো কোনো ট্রেডিশনাল ড্রেস না পরে সুন্দর দেখে লাল টকটকে একটা আধুনিক ড্রেস পরে হাজির হয়, যা দেখে সবার নজর তো তার উপরে আটকে যায়, কারণ এখানে সবাই ফর্মাল আর ট্রেডিশনাল ড্রেস পরে এসেছিল। শুধু হিজুকে সবার থেকে আলাদা মনে হচ্ছিল, ফলে সাথে সাথেই তো সে সবার অ্যাটেনশনে চলে আসে। সবাই তার দিকে দৌড়ে আসে আর ছবি এবং ভিডিও করতে থাকে। সাথে সাথে সে ভাইরাল হয়ে যায়। রিপোর্টাররা বলতে থাকে, হিজু তো সত্যি লাল ড্রেস পরে চলে এসেছে, তবে প্যালেসে রাজা ছাড়া আর কেউই লাল ড্রেস পরতে পারে না। হিজু বলে সে সবার থেকে আলাদা। এই বলে সে তো একটা ফ্রাইকিস দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তার টিম তো পুরোদমে তার ছবিগুলো ভাইরাল হেড নিউজ দিয়ে পাবলিক করতে শুরু করে। হিজুর ভিডিওর ছবি সব জায়গাতে এমনভাবে ভাইরাল হয় যে তার কোম্পানির প্রোডাক্টগুলো সাথে সাথেই সোল্ড আউট হয়ে যায়। তারপর আমরা প্রাসাদের ভিতরের সিন দেখতে পাই, যেখানে সবাই কারো না কারোর সাথে ছিল, শুধু হিজুই একা একা দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল। তখনই হিজুর পিছনে থাকা তিনজন মহিলা তার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলতে থাকে, যে এই মেয়েটা তো ক্যাসেল গ্রুপের দ্বিতীয় মেয়ে। আরেক মহিলা বলে, এই মেয়ে তো চেয়ারম্যানের অবৈধ মেয়ে, যার কথা 10 বছর পর্যন্ত কেউ জানতই না, তাই বলাই যায় এই মেয়েটি আসলে চেয়ারম্যানের অবৈধ মেয়ে। এই মেয়ের ড্রেসিং সেন্স দেখেই বোঝা যায় এই মেয়ে যে কোন জায়গা থেকে বিলং করে। একজন অবৈধ মেয়ের কাছ থেকে এর থেকে আর বেশি কি বা আশা করা যায়? এর না আছে কোনো সম্মান, না আছে পরিবারের খেয়াল। এইসব শুনে হিজুর তো অনেক বেশি রাগ হয়। সে নিজের ড্রিঙ্কস শেষ করে গ্লাসটা ভেঙে পিছনে ঘুরে তাকায়। এই দেখে মহিলাগুলো তো একটু ভয় পেয়ে যায়। তখনই হিজু হেসে তাদেরকে চিয়ার্স বলে। এই দেখে তিনজন মহিলাই সেখান থেকে কেটে পড়ে। তখনই হিজুর সৎ ভাই তেজু এসে
হিজুকে একটু টিস করে বলে, তোমার কোম্পানির সেলস তো অনেক বেশি কমে গিয়েছে। হিজু বলে, তুমি নিজের কোম্পানির চিন্তা করো আর আমরা সামনে থেকে সরে যাও। সৎ ভাই বলে, আমি তোমার বড় ভাই, একটু সম্মান তো করতেই পারো। মানুষগুলো একদম ঠিক কথাই বলেছে, তোমার আদব কায়দা কিছুই নেই। হিজু বলে, তুমি সম্মানশীল হলেই হবে। আর কোম্পানি সেলসের কথা যদি বলি, তোমার মতো সস্তা চাল চালানোর আমার কোনো দরকার নেই। নিজের ক্ষতি করে কোম্পানি সেল বাড়ানোর মতো মেয়ে আমি না। তাছাড়া আমার কোম্পানি আজও শীর্ষেই আছে, যেখানে তুমি কখনই পৌঁছাতে পারবে না। সৎ ভাই বলে, তুমি যা কিছুই করো না কেন, নিজের পরিচয় তো আর লুকাতে পারবে না। তাই কোম্পানির সিইও হলেও তুমি কিন্তু অবৈধ সন্তান থেকেই যাবে। হিজু তখন অনেকটা রেগে তার সৎ ভাইয়ের টাইটা অনেকটা টাইট করে বলে, তুমি অনেক বেশি বকবক করছো। তখনই প্রাসাদের এক লেডি সবাইকে ভিতরে যাওয়ার জন্য ডাকতে থাকে। সবাই টেবিলে এসে বসে পড়ে, তবে খাবার খাওয়া শুরু করতে পারে না, কারণ তখনও সেখানে প্রিন্স ইয়ান আসেনি। তবে সবার সামনে রাজা বসেছিল, যার বয়স ছিল মাত্র 8 বছর। এই পিচ্ছি ছেলেই ছিল এখানে রাজা। তার পাশেই বসেছিল এর রাজার মা, মানে রানীমা। আর রাজার বাম পাশের সিংহাসনটা খালি ছিল, যেখানে ইয়ান এসে বসবে। আর ইয়ান হলো একজন লিঙ্কিং, যার অর্থ হচ্ছে রাজ্যের দেখাশোনা করা। রাজা যেহেতু এখন অনেকটাই ছোট, তাই রাজার পক্ষ থেকে গ্র্যান্ড প্রিন্স ইয়ানই সব কাজের দেখাশোনা করে। আর সম্পর্কে ইয়ান এই ছোট্ট রাজার কাকা হয়। রাজা ছিল ইয়ানের বড় ভাইয়ের ছেলে, আর এ রাজার মা হলো ইয়ানের ভাবি। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ইয়ান তো শিকারের ড্রেস পরে সেখানে গ্র্যান্ড একটা এন্ট্রি মারে। ইয়ানকে দেখে রানীমায়ের মুখ যেন কিছুটা অন্যরকম হয়ে যায়। ইয়ানকে দেখে সবাই উঠে দাঁড়ায়। ইয়ানকে আসতে দেখে ছোট্ট রাজাও অনেক বেশি খুশি হয়ে যায়। তবে রানীমা তো ইয়ানকে জিজ্ঞাসা করে সে এই জন্মদিনের অনুষ্ঠানে শিকারের পোশাক পরে কেন এসেছে। ইয়ান বলে, কারণ এ পোশাকটা রাজা আমাকে নিজে উপহার দিয়েছে। আপনারা কি এ পোশাকটা পছন্দ করেননি? পিচ্ছি রাজা বলে ওঠে, চাচু, তোমাকে এটাতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। রানীমা বলে, তবু তুমি ইভেন্টের কথা ভেবে সে অনুযায়ী পোশাক পরে আসলে বেশি ভালো হতো। এবার ইয়ান সবাইকে খাওয়া দাওয়া করতে বলে। তবে খাওয়ার সময় হিজু তো শুধুমাত্র ইয়ানকেই দেখে যাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই বাইরে এসে সেলিব্রেশন শুরু করে দেয়। কোরিয়াতে আজকের রাতভর রাজার জন্মদিন উদযাপন করা হবে। এসব দেখে রাজা নিজেও অনেক বেশি খুশি ছিল। রাজা তো তার জন্মদিন উপলক্ষে আজকে কিছু উইশ করে, আর সেগুলো লিখতে থাকে, যেখানে সে তার মায়ের সুস্থতা কামনা করছিল, চাচা ইয়ানের সুস্থতা কামনা করছিল এবং পুরো জনগণের জন্য সুখের কামনা করছিল। এদিকে হিজু লেকের কাছে এসে ফায়ারওয়ার্কস দেখছিল। তখনই তার সামনে ইয়ান আসে। ইয়ানকে দেখে হিজু আবারও ইয়ানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর এক মন্ত্রী হিজুকে দেখে তার সাথে কথা বলতে আসে। এখানে মন্ত্রী হিজুর অনেক বেশি প্রশংসা করে, কারণ হিজুর নেতৃত্বে তাদের কোম্পানি অনেক বেশি এগিয়ে যাচ্ছে। সাথে তিনি আরো জিজ্ঞাসা করে, তুমি এই ড্রেসটা এখানে ইচ্ছে করেই পরে এসেছো তাই না? কারণ তুমি জানো প্যালেসে লাল রং পরা নিষেধ। হিজু বলে, এত কিছু তো আমি জানি না, তবে আমি কি কোনো আইন ভঙ্গ করেছি? মন্ত্রী বলে, একটু সাবধানে থেকো, তা না হলে কিন্তু ঝামেলায় পড়তে পারো। একটু পর দেখা যায় ইয়ানের কাছে একজন এসে জিজ্ঞাসা করছে, তুমি এখানে একা কি করছো? কাউকে কিছু না বলে এখানে কেন চলে এসেছো? ইয়ান মজা করে বলে, তুমি কি আমাকে নিয়ে ভয় পাচ্ছ যে কেউ আমাকে মেরে ফেলবে? বলে, না, আমি তো চিন্তা করছি আপনার সেক্রেটারিকে নিয়ে, সে তো আপনাকে নিয়ে সারাক্ষণই চিন্তা করতে থাকে। ইয়ান তখন হঠাৎ করে জিজ্ঞাসা করে বসে, তুমি কখন বিয়ে করছো? সে বলে, হঠাৎ করে বিয়ের কথা কোথা থেকে এলো? আর আমাকে বিয়ে করিয়ে এখান থেকে কি তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছো নাকি? ইয়ান বলে, আরে না, বরং উল্টোটা হবে, তোমার বিয়ে নয় বরং আমার বিয়ের কথা বলছি। ভাবি তো প্রতিদিনই আমার বিয়ের জন্য আলাদা আলাদা মেয়ের প্রস্তাব পাঠাচ্ছে। এইসব দেখে মনে হয়েছে খুব তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যাবে। তাই প্রাইম মিনিস্টার হিসেবে তোমাকেই তো সব দায়িত্ব পালন করতে হবে, কারণ 8 বছর বয়সের রাজা সাহেব তো আর নিজের সবকিছুর সিদ্ধান্ত নিতে পারবে না। তাই এখনো পর্যন্ত আমি যে সব কাজ করি সে সবকিছু তোমাকেই সামলাতে হবে। লোকটি বলে, আমি একাই সব কিছু করতে পারবো না। ইয়ান বলে, তাহলে আমার ভাবিকে থামাও, তুমি তোমার পাওয়ার ব্যবহার করো। রয়্যাল ফ্যামিলির নিয়ম অনুযায়ী রয়্যাল বিয়ের জন্য রয়্যাল ক্যাবিনেটের অনুমতি লাগে। তাই ভাবি যখন আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাবে তখন তুমি তোমার পাওয়ার ব্যবহার করে সবাইকে মানা করে দিবে। এটা বলে সে চলে যায়। অন্যদিকে হিজু তো নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে একটি রেস্ট্রিকশন জায়গায় চলে আসে। আসলে এখানে নেটওয়ার্ক ছিল না, কারণ প্যালেসের আশেপাশে সব এলাকায় পুরোপুরি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন ছিল। তখনই ইয়ান সেখানে এসে জিজ্ঞাসা করে,
তুমি কে আর এখানে কিভাবে আসলে? হিজু মাথা নিচু করে তাকে সম্মান জানায় আর ক্ষমা চেয়ে বলে, আমি পথ ভুলে এখানে চলে এসেছি। ইয়ান তখন আবারও জিজ্ঞাসা করে, তোমার নাম কি? প্যালেসের সাথে তোমার আসলে সম্পর্ক কি? হিজু তার নাম বলে যে আমার নাম হিজু, সাথে এটাও বলে তার প্যালেসের সাথে কোনো সম্পর্কই নেই। তখনই ইয়ান তার কিছুটা কাছে এসে বলে, প্যালেসে তো শুধুমাত্র তারাই আসতে পারে যাদের কিনা রয়্যাল ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক রয়েছে। হিজু তো ভয়ে মাথা নিচু করে নেয়। ইয়ান বলে, আমি 3 পর্যন্ত গণব, এর ভিতরে যদি তুমি এখান থেকে চলে যেতে পারো তাহলে আমি ভুলে যাব যে তুমি এখানে এসেছিলে। এই শুনে হিজু তো একটু এক্সাইটেড হয়ে পড়ে। ইয়ান একটু কাছে এসে বলে, আমি আমার জুনিয়রের জন্য এইটুকু তো করতেই পারি। এ বলে সে গুনতে শুরু করে, কিন্তু 3 গন্তেই প্যালেসের দিক থেকে অনেক বড় একটা বিস্ফোরণের শব্দ আসে। এই শব্দ শুনে ইয়ান তো সবাইকে সাবধানে চলে যেতে বলে আর নিজে প্যালেসের দিকে আসতে থাকে। ভিতরের সবাই দৌড়াদৌড়ি শুরু করে। ইয়ানের তো এই বিস্ফোরণ দেখে 3 বছরের আগের একটা ঘটনা মনে পড়ে যায়। তখনও এরকম একটা বিস্ফোরণে তার বড় ভাই মানে আগের রাজাকে হারিয়েছে, যার কারণে ইয়ান তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে আর এখন সে ছোট্ট রাজাকে খুঁজতে শুরু করে। ঠিক ওই সময় পিছন থেকে ইয়ানের ভাবি এখানে আসে আর কেউ কিছু বুঝে ওঠার আগেই ইয়ানের গালে তিনি সজোরে একটা থাপ্পড় দিয়ে বসে। ইয়ান সহ উপস্থিত থাকা সবাই তো একদম হতভম্ব হয়ে যায়। রানী বলে, তুমি কি আরেকটা রাজাকে হারাতে চাও? তখনই পিছন থেকে পিচ্ছি রাজা মহারানীকে মা বলে ডাকে। ইয়ান তো এখানে কোনো প্রতিবাদ না করে শুধু চুপচাপ তাকিয়ে থাকে। মিন তার সহকারীকে আদেশ দেয় ভিতরের এ খবর যেন সাংবাদিকরা জানতে না পারে। এদিকে হিজু বেরিয়ে আসে, তার সহকারী দোহা তার দিকে এগিয়ে আসে আর বলে, কি হয়েছে? হিজু বলে, ভিতরে আগুন লেগেছে। দোহা তো চিল্লিয়ে বলে, রাজকুমার ইয়ান ঠিক আছে তো? হিজু বলে, তুমি কি ইয়ানের ফ্যান নাকি? এই বলে হিজু গাড়িতে উঠে বসে। অন্যদিকে সকল নিউজ চ্যানেলে প্রাসাদের আগুনের খবর প্রচার হচ্ছিল। দোহা তো হিজুকে বলে, রাজকুমার ইয়ান কি তোমাকে হয়রানি করেছে? হিজু বলে, আমাকে হয়রানি করবে এমন সাহস কার আছে? দোহা বলে, তাহলে তুমি ইয়ানকে এত অপছন্দ কেন করো? তখন হিজুর মনে পড়ে যে যখন সে স্কুলে পড়তো তখন সে তীর নিয়ে মাঠে প্র্যাকটিস করছিল। তো রাতের বেলা সে লুকিয়ে যখন তীর ছুটতে থাকে তখনই সব লাইট একসাথে জ্বলে ওঠে। হিজু পিছনে তাকিয়ে ইয়ানকে দেখতে পায়। তাকে দেখে পালিয়ে যেতে চাইলে ইয়ান জানায় পালিয়ে গেলেও তাকে শাস্তি পেতেই হবে। ইয়ান এগিয়ে আসে আর তার নাম এবং ক্লাস সম্পর্কে জানতে চায়। হিজু সবকিছু বলে। ইয়ান বলে, এত রাতে তীর প্র্যাকটিস করা তো ঠিক না, এটা অপরাধ, এই জন্য তোমার কাছ থেকে পয়েন্ট কেটে নেওয়া হবে। হিজু বলে, আমি মোটেও অপরাধ করিনি, কয়েকদিন পরেই তীরন্দাজ অনুষ্ঠান, আমার এখনো প্র্যাকটিস করা বাকি আছে, তাই আমি এসেছি এখানে প্র্যাকটিস করতে। তাছাড়া আমি এই চাবি সং এর কাছ থেকে চুরি করেছি, সে এটা নিয়ে অনেক বড়াই করত, সেও তো স্টুডেন্ট, তবে তার কাছে কেন এই চাবি থাকবে? তাছাড়া আমি যে অন্যায় করেছি তুমিও এই একই অন্যায় করেছ। ইয়ান তখন তার মতিপত্র বের করে হিজুকে দেখায়। হিজু বলে, তুমি এটা কিভাবে পেলে? আমরা চাইলে তো দিত না, তুমি এত সহজে কোথা থেকে পেলে? তারপর দুজনে কিছুক্ষণ কথা কাটাকাটি করে আর সেখান থেকে চলে যায়। এরপর থেকেই হিজু ইয়ানকে পছন্দ করে না। এখান থেকে সিন কার্ড হলে দেখা যায় ইয়ান কিছু লিখছে। তখন রানী তার কাছে আসে। রানী অনেকক্ষণ কোনো কথা ছাড়াই বসে থাকে। ইয়ান জানতে চায়, কি বলতে এসেছেন বলেন। রানী বলে, আসলে গতকালের ঘটনার জন্য আমি ক্ষমা চাইতে এসেছি। ইয়ান বলে, ক্ষমা চাইতে হবে না, আমি কিছু মনে করিনি। রানী বলে, গতকাল রাতে বিস্ফোরণ দেখে আমি হুঁশে ছিলাম না, আমার মনে হচ্ছিল রাজাকে নিয়ে কেউই চিন্তা করে না। 3 বছর আগে রাজা মানে তোমার ভাইও আগুনে পুড়ে মারা গিয়েছিল, এখন আবার একই ঘটনা ঘটাতে আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। ইয়ান চুপ করে তার ভাবির কথাগুলো শুনছিল। রানী আরো বলে, সবাই তো শুধু আপনাকে শ্রদ্ধা করে, আপনার বিশ্বাস আর বুদ্ধিমত্তা দেখে অন্য সবাই আমাদের বিনিয়োগ করে, ছোট্ট রাজাকে নিয়ে তো কারোর কোনো চিন্তাই নেই। এক কাজ করুন, আপনি রাজার মুকুটটি নিয়ে নেন। ইয়ানের তখন ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। সে পরীক্ষা একবার 100 নাম্বার পেয়ে খুশিতে তার বাবাকে দেখাতে আসে, কিন্তু তার বাবা খুশি তো হয়ই না, উল্টো রাগান্বিত কণ্ঠে বলতে থাকে, এসব তুচ্ছ বিষয়ে এত খুশি হওয়ার কিছুই নেই, আজ থেকে আমি তোমার নতুন উপাধি দিলাম, তুমি হলে গ্র্যান্ড প্রিন্স, ক্রাউন প্রিন্সের রাস্তায় কখনোই বাধা হবে না। ইয়ান বড় হওয়ার পরেও মহারাজা তাকে একই কথা বলেছিল আর তাকে সবসময় ক্রাউন প্রিন্সের বাধা হতে নিষেধ করে। এখান থেকে সিন আবারও বর্তমানে চলে আসে। ইয়ান রানীকে বলে, আপনি কি চান? রানী বলে, আমি চাই
তুমি ছোট্ট রাজার পাশে সবসময় থাকো। ইয়ান বলে সেটা তো আমি এখনো আছি। রানী বলে এভাবে না, তুমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করবে, তারপর আমাদের অনুগত থাকবে। আর এই সিনটা এখানে কাট হয়ে যায়। পরের সিনে আমরা হিজু আর তার বাবাকে একসঙ্গে কথা বলতে দেখি। তার বাবা তো তাকে বিয়ের কথা বলছিল। হিজু বলে আমি এমন কাউকে বিয়ে করতে চাই না যে পদে আমার থেকেও ছোট। আমি একটা কোম্পানির সিইও, আমার এমন কাউকে লাগবে যে আমার মতো মর্যাদাবান। তখনই সেখানে তার সৎ ভাই আর সৎ ভাইয়ের ওয়াইফ চলে আসে। তেজু এসে তো হিজুকে বলতে থাকে আমরা তোমার বিয়ের অনেক চেষ্টা করেছি, সব পাত্রই তো এগিয়ে আসে, কিন্তু তোমার বিস্তারিত শোনার পর কেউই তো আর তোমাকে বিয়ে করতে রাজি হয় না, তাই তো নিচু স্তরের ছেলেকে দেখতে হচ্ছে। তাদের কথা শুনে হিজু বুঝতে পারে এ সবকিছুর পিছনে তেজু আর তার বউয়েরই পরিকল্পনা রয়েছে। হিজু অনেকটা রেগে যায় আর বলে বুঝতে পারছি এসব কিছুর পিছনে তোমাদেরই হাত রয়েছে, আমার তোমাদের মতামত চাই না। তখন হিজুর বাবা তাকে থামতে বলে। উনি হিজুকে বলে তুমি কি বিয়ে করতে চাও না? হিজু বলে আমি অবশ্যই বিয়ে করতে চাই, কিন্তু আমার চেয়ে নিচু কোনো ছেলেকে না। আমার সাথে সৎ থাকুন বাবা, উত্তরাধিকারী থেকে বঞ্চিত করার জন্য আমার সাথে এমনটা করবেন না। প্রথমে তো অবৈধ সন্তানের ট্যাগ দিয়েছেন, তার উপর এমন একটা গাধা ভাই আমার কপালে জুটেছে, এখন আবার অযোগ্য একটা স্বামী ঝুলিয়ে দিতে চাইছেন। এরকম আরো অনেকগুলো কথা বলে সে তো এখান থেকে চলে যায়। এদিকে ইয়ানের সেক্রেটারি যখন শুনতে পায় রাজকুমার বিয়ে করবে, সে তো অনেকটা অবাক হয়ে যায় আর বলে আপনি এত বাধ্য হলেন কবে? এতদিন রানী তো আপনার বিয়ের বিরুদ্ধেই ছিল, আর এখন কিনা সে চায় আপনি তার পছন্দ মতো বিয়ে করুন। ব্যাপারটা কেমন হয়ে গেল না? ইয়ান তো আর কিছুই বলে না। অন্যদিকে হিজু তার অফিসে আসে। সে বাড়িতে সবার সাথে রাগারাগি করার ফলে অফিসে এসেও সব কর্মীদের সাথে রাগ দেখাতে থাকে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট দোহা হিজুকে এক ধরনের চা দেয় আর নিজেকে শান্ত হতে বলে এবং ব্যক্তিগত সম্পর্ক কর্মক্ষেত্রে না আনার পরামর্শ দেয়। এখান থেকে সিনটা প্রাসাদে চলে আসে। ইয়ান তো প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছে। উনি তো জানতে চায় ইয়ান কোথায় যাচ্ছে। ইয়ান জানায় সে তার নিজের বাসায় ফিরে যাচ্ছে। ইনপিয়ং জানায় যদি উনি চলে যায় তাহলে প্রাসাদ পাহারা দিবে কে? রাজার যদি কোনো বিপদ হয়? ইয়ান বলে আমি তো ভেবেছিলাম আমি চলে গেলে আপনি আমাকে স্বাগত জানাবেন, এখন তো দেখছি উল্টো কথা বলছেন। যাই হোক, আপনি ভালো করে রানীর সেবা করুন। এই বলে সে চলে যায়। তারপর তো ইনপিয়ং রানীমার কাছে চলে আসে আর জানতে চায় রানী তাকে কি বলেছে। রানী জানায় ওই দিন সে দেরি করে অনুষ্ঠানে এসেছে, তার উপর আবার শিকারী পোশাক পরে এসেছিল। একই দিনে আবার আগুনও লেগেছে, অথচ একজনও রাজকুমারকে এ নিয়ে কোনো প্রশ্ন করেনি। ইনপিয়ং বলে জনগণ রাজকুমারকে অনেক বেশি ভালোবাসে, কারণ সে তার বাবা মা এবং ভাই মারা যাওয়ার পর ছোট্ট ভাতিজা সহ মুকুট রক্ষা করে যাচ্ছে। সবাই তো তার পক্ষে। রানী বলে এটাই তো সমস্যা, রাজা আজকে ছোট্ট বলে এই সুযোগটা কাজে লাগিয়ে ইয়ান তো সবার চোখের মনি হয়ে উঠেছে। ইনপিয়ং বলে এত চিন্তা করবেন না, দেখা যাক কি করা যায়। এর পরের সিনে আমরা হিজুকে দেখি। সে ল্যাপটপে একের পর এক পাত্রের বায়োডাটা দেখছিল, কিন্তু কোনো পাত্রকেই তার পছন্দ হয় না। তার কাছে মনে হয় তাদের কারোর সাথে তার যায় না, কারণ এদের না আছে টাকা, না আছে চেহারা, তার উপর কোনো নামডাকও নেই। হিজু তার সহকারীকে বলে স্মার্ট দেখে রাজনীতিবিদ একটা ছেলে দেখতে, কিন্তু সহকারী জানায় রাজনীতিবিদরা ব্যবসায়ী পছন্দ করে না। হিজু বিরক্ত হয়ে বলে আমি শুধুমাত্র আমার সাথে মানানসই এমন একজনকেই চাই, এর থেকে তো বেশি কিছু চাই না। আমি তো আর রাজপরিবারের কাউকে বিয়ে করতে চাচ্ছি না। এটা বলেই তার মাথায় তো একটা আইডিয়া চলে আসে। এদিকে ইয়ান ছবি আঁকছিল, তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট হিউন আসে আর নিউজ দেখে বলে আমি আপনাকে বলেছিলাম প্রাসাদের পোশাক পরে যান, কিন্তু আপনি আমার কথা শুনেননি। এখন তো আপনাকে নিয়ে সব রকম সমালোচনা হচ্ছে। ইয়ান বলে আমার নাম নিলেই তো তাদের নিউজ ট্রেন্ডিং হয়ে যায়, তাই আমার নাম নেয়, এটা নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না। অন্যদিকে হিজুর সব স্টাফরাও ইয়ানের নিউজই দেখছিল। আসলে সবাই ইয়ানকে অনেক বেশি পছন্দ করত, কারণ ইয়ান দেখতে যেমন হ্যান্ডসাম তেমনই তার বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্বের সবাই ফ্যান হয়ে যায়। হিজু তো নিজেও ইয়ানের নিউজগুলো দেখছিল। তখনই দোহা আসে। হিজু বলে ইয়ান কি সুন্দর, তাই না? হিজুর মুখে ইয়ানের প্রশংসা শুনে দুহা তো অনেকটাই অবাক হয়। এবার হিজু তো দুহাকে বলেই ফেলে যে সে ইয়ানকে বিয়ে করতে চায়, কিন্তু দুহা বলে এটা অসম্ভব। হিজু বলে কেন? আমি কি রূপে গুণে কোনো মেয়ের থেকে কম নাকি? দুহা বলে আপনি আমাকে ছাড়া এই কথা আর কাউকে বলেননি তো? হিজু বলে না, কিন্তু কেন? দুহা বলে এই কথা ভুলেও আপনি কাউকে বলবেন না, কারণ ইয়ানের জন্য কোরিয়ার সব মেয়েরাই পাগল। হিজু বলে কিন্তু আমি তো দেখা করার
আবেদন জমা দিয়ে দিয়েছি। এদিকে ইয়ানকে তো তার অ্যাসিস্ট্যান্ট বলে দেখা করার আবেদনে হিজুও আবেদন জানিয়েছে। ইয়ান বলে কোন হিজু? অ্যাসিস্ট্যান্ট বলে ক্যাসেল গ্রুপের বিউটি কোম্পানির সিইও। আমরা কি তার সাথে দেখা করব? ইয়ান বলে না, ক্যান্সেল করে দাও। এবার প্রত্যাখ্যান দেখে হিজু তো অবাক হয়ে যায়। দুহা বলে তার সাথে দেখা করা এতটাও সহজ না। হিজু বলে আমি কি সহজ নাকি? আমিও তো অনেক ব্যস্ত একজন মানুষ। দুহা বলে আপনি তো দেখা করার কোনো কারণই লিখেননি, তাহলে প্রিন্স কেন আপনার সঙ্গে দেখা করবে? এদিকে ইয়ানও কম না, সে কোনোভাবেই হিজুর সঙ্গে দেখা করতে রাজি হয় না। আর হিজুও তার কাছে বারবার আবেদন জমা দিতেই থাকে। এভাবে যে কতবার আবেদন আর প্রত্যাখ্যান হয়েছে তার তো কোনো হিসাবই নেই। পরে হিজু বিরক্ত হয়ে যায়। তবে তার মনে পড়ে ইয়ান তাকে সেদিন রাজপ্রাসাদে জুনিয়র বলে ডেকেছিল, এই কারণে সে এবার জুনিয়র বলে নিজেকে পরিচয় দিয়ে একটা আবেদন করে। অ্যাসিস্ট্যান্ট যখন ইয়ানকে বলে এবার জুনিয়র নামে আবেদন এসেছে, এটা শুনে তো ইয়ান একটা হাসি দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে এবার কি প্রত্যাখ্যান করব? ইয়ান বলে না, এবার রাজি হয়ে যাও। অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু কেন? ইয়ান বলে আমি আমার জুনিয়রকে কিভাবে না করি। এবার আবেদন গ্রহণ করা হয়েছে দেখে হিজু তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সে যথাসময়ে রাজকুমারের বাসভবনে চলে আসে। এই খবর আবার রানীর কাছেও চলে যায়, কারণ রাজকুমারের বাসভবনে তার গুপ্তচর ছিল। পরের সিনে আমরা ইয়ান আর হিজুকে মুখোমুখি বসে থাকতে দেখি। ইয়ান বলে তোমাকে কি নামে ডাকবো? তুমি তো এ পর্যন্ত অনেক নামই ব্যবহার করেছো। হিজু বলে আমি শিওর ছিলাম না তুমি আমার কোন নামটা পছন্দ করবে, তাই তো এতগুলো নাম দিয়ে আবেদন করেছি। ইয়ান বলে আমার সাথে দেখা করার জন্য এত পরিশ্রম কেন করেছো? হিজু তার ব্যাগ থেকে একটা লাল খাম বের করে দেয় আর বলে আমি প্রস্তাব দিতে চেয়েছিলাম, চলো আমরা বিয়ে করে নেই। ইয়ান তো হঠাৎ করে হিজুর মুখে এই কথা শুনে একদম টাসকি খেয়ে যায় আর হিজুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামার প্রথম পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো দ্বিতীয় পর্বটা দেখার জন্য অবশ্যই বেশি বেশি কমেন্ট করতে হবে আর আমাকে জানাতে হবে প্রথম পর্বটা কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।